আপনি আপনারা একটু শুরু শুরুতে করুন একটু না, যে কোনো বিষয় কোনো ইসে নেই, যা খুশি একটা আপনাদের প্র্যাকটিস করতে গিয়ে কি রকম সমস্যা ভুগছেন, কারণ কি এক এক জায়গায় এক এক রকম সমস্যা, কারো সাকসেসের কেস বা কারোর হচ্ছে ব্যর্থতার কেস অবশ্যই বলতে পারেন। জি ঠিক স্যার, আছে। জি স্যার। আচ্ছা, এক নম্বর প্রশ্ন, আপনারা কি রকম প্র্যাকটিস করেন? কি রকম বলতে আমি বলতে চাইছি অ্যাকুট প্রেসক্রাইবার নাকি ক্রনিক প্রেসক্রাইবার? এখানে আসলে স্যার বেশিরভাগই নবীন আমরা যারা আছি। আচ্ছা অরিফ দা হয়তো একটু বেশি প্র্যাকটিস করেন। আর আচ্ছা, নবী কতদিন ধরে পাস করেছেন? এখানে স্যার পাস করা যেমন আছে, ছাত্র আছে, আমরা রানিং অনেকে আচ্ছা, আছে এই যে যে মেহেদি ডিএচএমএস করছে। মেহেদি বা ইয়াসিন এদের দেখতে পাচ্ছি, বা আয়াতুল্লাহ, আপনারা কতদিন ধরে পাস করা? স্যার নমস্কার স্যার। স্যার আমরা সবাই স্যার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরকম ফোর্থ ইয়ার। আচ্ছা, মানে আপনাদের ওই অভিজ্ঞতা মানে তুলনামূলক সেটা নেই। জি স্যার, নেই স্যার। জি স্যার। আচ্ছা, আপনাদের আমার দেখুন বাংলাদেশ একরকম বা ইন্ডিয়াতে একরকম রুগী, আপনারা কি রকম মানে সমস্যা ফেস করছেন? আমার কাছে আমার যদি উত্তর না থাকে অবশ্যই আমি চেষ্টা করব আগানোর জন্য, বলুন একদম স্যার মুক্ত কণ্ঠে, আপনারাও জানেন জি না স্যার, আমিও জি স্যার। জানি না। আমার কথা যদি বলি স্যার, আমি তো ডিএচএমএস ফোর্থ ইয়ারে পড়ি। তো আমি হুম, প্রায় 6 মাস ধরে প্র্যাকটিস শুরু করছি। প্র্যাকটিসে আচ্ছা, স্যার অ্যাকুইট কেস যেমন আসে, ক্রনিক কেসও আসে স্যার, দুই রকমই আছে। হুম, অ্যাকুইট কেসও হ্যান্ডেল করতে হয়, ক্রনিক অনেক জটিল কেস। হুম, যেমন আমি বলি, একটা মেয়ে আমি চিকিৎসা করতেছি, তার হাতের নখ কালো হয়ে একদম মরে যায়। আহ, হুম, আহ, এটা এবং এটা এর উপর সার্জারি করছে, একবার তুলে ফেলছে, হুম, এরপর হুম, আবারও একই অবস্থা। এই আচ্ছা, পেশেন্ট আমার হাতে আছে, আমি প্রায় বোধহয় আমিও প্রায় 4-5 মাস যাবত চিকিৎসা করতেছি, মূলত সিফিলিডাম দিয়ে চিকিৎসা চলতেছে। আচ্ছা, অনেকটা ভালোর দিকে, অনেকটা ভালোর দিকে, মানে পুরা কালো হয় নাই, মানে ইমপ্রুভ হুম, হচ্ছে, বোঝা যায়। মানে মানে আচ্ছা, উদাহরণ হিসেবে বললাম আর কি, এরকম কেস আচ্ছা, আছে। মানে আচ্ছা। অ্যাকুইট কেস এটা যেরকম হয়, ঠিক আছে, ভেরি গুড। ক্রনিক এটা কেসও হয়। সিফিলিনাম, হ্যাঁ সিফিলিনাম কি অ্যাঙ্গেলে দিলেন, মানে একটা ওষুধ দেবার তো একটা অ্যাঙ্গেল থাকে, এই জন্য আমি ওষুধটা দিলাম, কি রকম ভাবলেন ও, এটা বলেন, কোনো ব্যাপার না। আহ, জি স্যার, জি স্যার। প্রথমে কেস টেকিং করা হয়েছে তার। কেস আচ্ছা, টেকিং এ সিফিলি নামের যে লক্ষণগুলো, যেমন নাইট অ্যাগ্রেভেশন তার ছিল, হুম, জ্বর হতো, এই লক্ষণগুলো ছিল আর কি। আচ্ছা, আর যেহেতু রাতে নোট জ্বর নষ্ট হতো, হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ আরেকটা বলুন। লোক কালো হয়ে যাচ্ছে, একটা ডিস্ট্রাকটিভ আছে, হুম, তার টেন্ডেন্সি হুম, আছে। এই হুম, এইটা চিন্তা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটুখানি ভাবলেন তো? হ্যালো, মানে জি স্যার। খারাপ কিছু ভাবছেন না তো? আচ্ছা, এবার দেখুন হ্যাঁ, আপনি দুটো কথা কিন্তু দুটো বড় 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 সিমটম বললেন, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। আপনারা আর কেউ কিছু বলবেন, আরো যে যারা উপস্থিত আছেন? হ্যালো, আরিফ বাবু কিছু বলেন, স্যার চৌবে সাহেব। একটা একটা করে হোক না স্যার, না না, একটা একটা করে এইটাই হোক। এইটাই মানে আপনি হলে কি ভাবতেন, এই কেসটাই আপনি হলে কি ভাবতেন? স্যার হ্যালো, আমি হলে সত্যি কথা বলতে সিফিলিন আমি ভাবতাম। হ্যাঁ, কেন কারণ কেন কেন বলছি, Why? একটা ওই হ্যালো, ডিস্ট্রাকটিভ নেচার আছে, এবং ওনার সমস্যাগুলো রাতে অ্যাগ্রাভেট হয়। হুম, হ্যাঁ, সমস্ত জিনিসগুলো নিয়ে হুম, সিফিলিন নামটাই ভাবতাম। আচ্ছা আচ্ছা, এখানে আমার যেটা প্রশ্ন, খালি কি সিফিলিনাম একাই? আপনারা যেটা একটা জায়গায় অনেকটা জায়গায় ঢুকেছেন, না বলছি না, উনি একটা কথা বললো রাতে জ্বর আসে, তাই তো বললেন তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, নখটা কি দেখেছেন, নখটা পাতলা নাকি এবড়ো খেবড়ো মোটা? আহ, স্বাভাবিক যেরকম থাকে ওরকমই, শুধু কালো, এবড়ো কালো, ছোট মোটা হয় না। কালোটা কেন হলো? কোনো ফাঙ্গাল ইনফেকশন টাইপের হয়ে নখটা ডেথ হয়ে গেছে, জি স্যার। রাইট তো? অনেক আগিয়েছেন অবশ্যই, যে ইট ইজ আ সিফিলিটিক ম্যানিফেস্টেশন। এইবার আরেকটুখানি ধরতে হবে মেন্টাল কন্ডিশন থেকে, এইটা হচ্ছে মানে ফিজিক্যাল লেভেল অব্দি উঠলো। আপনি যদি বড়ি পড়েন, ফিভার অ্যাট নাইট, এবং হচ্ছে নেইল যদি হচ্ছে ডিস্ট্রাকটিভ কন্ডিশনে হয়, এবং ঠান্ডা জল দিলে যদি আরাম হয়, খুব ভালো ওষুধ কিন্তু অ্যাসিড ফ্লোর। জানেন কি, এখনই যদি বরিকের বইটা থাকে, বরিকের বইটা খুলে দেখে নেন, ওখানে লেখা আছে ফিভার অ্যাট নাইট। একটা জিনিস আমার কথা মনে রাখবেন, যদি কোনোদিন শোনেন যে জ্বরটা খালি রাতেই আসে,
তখন চোখ কান বুঝিয়ে ফ্লুরিক অ্যাসিড 30 দুটো ডোজ দিয়ে দেবেন, ব্যর্থতার স্বাদ পাবেন না। বোঝাতে পারলাম? জি স্যার, জি স্যার। সিপিলিনাম হতেও পারে, না হতে পারে, বা সিপিলিনাম আমি পরেও ঢুকতে পারতাম, কিন্তু প্রথম স্টেজে ফ্লুরিক অ্যাসিড দিলে ভালো হতো। এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা কেউ বলবে না, এই রুগী প্রচুর পাবেন, আরেক মাঝির দ্বীপ ওই দিকে অঞ্চলেও প্রচুর পাবেন। সাধারণত আমরা দেখতে পাই যারা জল নিয়ে বেশি কাজ করে বা এই যে ডিটারজেন্ট পাউডার গুলো ব্যবহার করে না, বুঝতে পেরেছেন? জি স্যার, হ্যালো, জি স্যার। হ্যাঁ, ডিটারজেন্ট পাউডার গুলোর মধ্যে যখন অ্যালকালি অর্থাৎ ক্ষার যখন বেশি থাকে, তখন এই সেলগুলো অনেক সময় মরে যায়, বা অনেক সময় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে, এইগুলো কিন্তু মরে যায়। এত অব্দি বুঝতে পারলেন? জি স্যার। এইবার দেখুন, আমি একটা ওষুধ বলছি, ভালো করে বুঝুন। আপনি যে এটা হচ্ছে অ্যাকিউট কমতো, হয়তো পুরোটা ক্রনিক কমতো না। আমি একটা ওষুধ বলছি, দেখুন আপনার কথাটাই পুরো লেখা আছে, দাঁড়ান দেখুন। এখানে বলছে ক্রাম্বলিং অ্যাওয়ে অফ দ্য ফিঙ্গার নেই, ভালো করে বুঝতে পারলেন? জি স্যার। ক্রাম্বলিং মানে হ্যাঁ, হচ্ছে ভঙ্গুর, হ্যাঁ, অ্যাওয়ে অফ দি জি ফিঙ্গার নেই। এই জায়গাটাতে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যা দেখি, আমরা প্রাথমিক স্টেজে অন্ততপক্ষে আমি যদি হতাম, প্রথম ওষুধ দিতাম হচ্ছে অ্যাসিড বিউটারি, পেশেন্ট কিছুটা ভালো লেভেল থাকতো। আর এই ক্ষেত্রে হচ্ছে ফ্লুরিক অ্যাসিডে খুব ভালো সিমটমস, ফ্লুরিক অ্যাসিডটা খুব ভালো কাজ করতো। বোঝাতে পারলাম? জি স্যার, জি স্যার। দেখুন, অসুবিধা হতেই পারে। আমি বলছি যে যখন সিফিলিটিক মাইজম হলেই যে খালি সিফিলিনাম আমাকে দিতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, এই কথাটা কিন্তু খুব মাথার মধ্যে নিয়ে নেবেন, তাহলে কিন্তু মিসগাইড হবেন। জি স্যার স্যার। অ্যাসিড ফ্লোরো তো স্যার অ্যান্টিসিপিলিটিক ড্রাগ। হ্যাঁ, অনেক হতে পারে অ্যান্টিসিপিলিটিক, যাই হোক বেসিকটা মিলেছে, কিন্তু এবার দেখতে হবে আরো কি বেশ মানে সিমিলিয়ার আছে, মোর সিমিলিয়ার। আমাদের একটা কথা আছে, ইট ইজ দ্য মোর সিমিলিয়ার। ঠিক ওষুধটা ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। স্যার ওষুধের নামটা আরেকবার স্যার। কোনটা বলুন? ওই যে অ্যাসিড কি যেন বললেন, একটা ফ্লোরিক অ্যাসিডের পরে। বিউটারিক অ্যাসিড আর ফ্লুরিক অ্যাসিড, প্রথম একের বিউটারিক। কন্ডিশনটা হচ্ছে বিউটারিক অ্যাসিড। বোঝাতে এবার পারলাম? জি স্যার, জি স্যার। এই হচ্ছে প্র্যাকটিক্যালের কারিশমা। এবার দেখুন, ভালো করে দেখুন, আমি বরিকের একটা লাইন পড়ছি ফ্লুরিক অ্যাসিডের, যে প্রশ্নটা করলেন শুনুন। বরিকের ফ্লুরিক অ্যাসিডের যে ইন্ট্রোডাকশন আছে, তার একদম লাস্ট লাইনটা, ওল্ড কেসেস অফ নাইটলি ফিভার কামিং অন পিরিয়ডিক্যালি, লেখা আছে, বুঝতে পারলেন? জি স্যার, জি স্যার। ওল্ড কেসেস নাইটলি ফিভার, দীর্ঘদিন ধরে রাতে জ্বর হয়, সেটা টিউবারকুলোসিস হতে পারে বা অ্যানাদার টাইপের ডিজিজ হতে পারে, কামিং অন দ্য পিরিয়ডিক্যালি, পিরিয়ডিক্যালি মানে একদিন পর পর বা রোজ অথবা 7 দিন পর পর, এগুলোকে বলে যে পিরিয়ডিসিটি বলে। পিরিয়ডিসিটি হচ্ছে একটা জেনারেল সিমটমস, এই সিমটমস এর অনেক ভ্যালু আছে। এবার বুঝতে পারলেন? তার সঙ্গে জি স্যার। ফিজিক্যাল মেকআপ যদি একটুখানি হচ্ছে ক্ষয়িত ভাব দেখি আমরা, খুব ভালো হয়। তাহলে দেখলেন আপনার কথাগুলো ঠিক বইয়ের মধ্যে লেখা আছে, আছে তো? জি স্যার। তাহলে স্যার এখন আমরা কি ফ্লোরিক অ্যাসিড আবার চিন্তা করতে পারবো না এই রোগীর না জন্য? না, নেবার নেবার ইউরিক অ্যাসিড দিতে হবে বলে এখন কোনো কথা নেই। দেখি না সিপিলিনাম কতটা কাজ করে, কিন্তু প্রথম কেসটা ফ্লুরিক অ্যাসিড ভাবতে দিল, খেয়াল করলেন তো? জি স্যার, জি স্যার। এই যে মিসগাইড হয়ে গেলেন এই জায়গাটাতে। আরেকটা দেখুন, ফ্লুরিক অ্যাসিডে লেখা আছে যেমন কি বলবো, ডিকুইবিটাস, আচ্ছা এই নেইল গ্রো র্যাপিডলি, যদি এখানটা নেইল গুলো, এখানটা হচ্ছে এমনি যেটা ছিল ফ্লুরিক অ্যাসিড গরম দিলে হচ্ছে বাড়ে, আর হচ্ছে ঠান্ডা দিলে আরাম হয়। ঠিক সাইলিসিয়ার উল্টো, কিন্তু সাইলিসিয়ার কাজকে আবার কমপ্লিট করে কিন্তু হচ্ছে ফ্লুরিক অ্যাসিড। ওইখানটা একটা জায়গায় স্কিনে লেখা আছে টিস্যু ব্লোটে। অনেক সময় দেখা যায় এই যে ইনফেকশন গুলো হয়, গোড়াগুলো বা কিনারাগুলো দেখবেন একটুখানি মানে ফুলে ফুলে যায়, একটু লাল লাল হয়ে যায়, ইডিমেটাস কন্ডিশন হয়। এটা কিন্তু ফ্লুরিক অ্যাসিডের খুব ভালো জায়গা। কেসটা কিন্তু প্রথম দিকে ফ্লুরিক অ্যাসিডই ছিল। এই জন্য একটা কথা বলা হয়, পড়াশুনো সোজা কিন্তু প্র্যাকটিক্যালটা খুব কঠিন। আর যতদিন না পর্যন্ত আউটডোরে রুগী না দেখতে পাবেন,
ততদিন ক্লিনিক্যাল আই কখনো তৈরি হয় না। স্যার ফ্লুরিক আরেকটা অ্যাসিড তো শেয়ার। অনেক স্যার পড়িয়েছে, ফ্লুরিক অ্যাসিড পড়ায়নি এমন কোন স্যার দেখিনি আমি, ফেসবুকে আমি দেখি। এই জিনিসগুলো কেউ আপনাকে বলবে না। হ্যাঁ বলেন এবার। আরেকটা স্যার, ওই মানে ফিস্টুলার একটা কেস আমার হাতে আসছিল, একটা ছেলে বয়স আচ্ছা 22-23 বছর। এক মিনিট, কোন অঙ্গের ফিস্চুলা? অ্যানাল ফিস্টুলা। আচ্ছা হুম। অ্যানাল ফিস্টুলা, হট পেশেন্ট। এটা ওই যে আমাদের ডাক্তার এজেড খান, ওনার একটা বই আছে, ওনার ওই বই থেকে আমি এটা এজেড খান, ওনার বই থেকে আমাদের পড়ছিলাম। কলকাতাতেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি জি। আমি যেখানে পরে প্র্যাকটিস করি আমার স্টেশনে উনি প্র্যাকটিস করেন। আচ্ছা, জি জি। মানে ওনার ওই বই থেকে পরে রোগীর সিমটম মিলে খুব হট পেশেন্ট আর কি। তাকে ফ্লোরিক অ্যাসিড আমি 200 মাত্র দিছিলাম, 3-4 ডোজ দিছিলাম বোধহয়। এরপরে এখন তার ফাইটাম চলতেছে, তার ফাইটামের উপরে আছে, মানে রোগী অনেক ভালো, তার মানে সে অনেকটাই সুস্থ। তাকে আর নতুন করে ওষুধ দেওয়ার প্রয়োজনই ফ্লোরিক অ্যাসিডের একটা সাকসেস কেস আমার আছে। কিন্তু বেসিক বুঝতে হবে, খালি হট পেশেন্ট থেকে ফ্লুরিক অ্যাসিড হবে না। জি স্যার। এবার মনে রাখেন, ফ্লুরিক অ্যাসিড যখনই হবে তখনই বলবে ডাক্তার, যখনই হচ্ছে জল ছেঁক দিই তখনই একটু আরাম পাই। পেশেন্ট তো আর ঠান্ডা গরম অত নিয়ে আসবে না। যেমন ধরুন বাংলাদেশে গরম, এখানে গরমের মধ্যে ডিফারেন্স আছে, এখানে সবাই প্রায় হট পেশেন্ট। আর ওর যে যা ডিসচার্জ গুলো বেরোয় সবই দেখবেন পাতলা দুর্গন্ধ। বোঝাতে পারলাম? এটা হচ্ছে সিভিলিটি ক্যারেক্টার। জি স্যার। এইগুলো মাথায় রাখবেন। ফিস্টুলা কেস কমানো সত্যি খুব ভেরি ডিফিকাল্ট কেস। খুব ভেবে চিন্তে আগাবেন, ভালো রেজাল্ট পাবেন। আর রেপার্টরিতেও ফিস্টুলা খুঁজে পাবেন না, যেই অঙ্গের ফিস্টুলা হয়েছে সেই অঙ্গ মেডিসিন ধরে আগাতে হবে। হ্যাঁ, ফ্লুরিক অ্যাসিডও ফিস্টুলার অনেকগুলো আছে, ডেন্টাল ফিস্টুলা আছে, ল্যাক্রিমাল ফিস্টুলা আছে, এগুলো অনেকগুলো আছে। খালি কিন্তু এর মোডালিটিটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, আমি আমার প্র্যাকটিস লাইফে আমি হিট কোল্ড রিলেন কোনো ভ্যালু দিই না, আমি এটা আমার ব্যক্তিগত মত। আমি কোনো একটা ভ্যালু দিই না, কারণ ওষুধগুলো ধরুন প্রুভিং হয়েছে সে ঠান্ডা প্রধান দেশে। সবসময় খেয়াল করবেন মোডালিটিটার উপরে টার্গেট করতে। এগুলো ভাববেন, খালি যে ওই সিভিলিটিক হলেই সিভিলি নামে আমাকে যেতে হবে কোনো কথা নেই। বলেন আর কি, আর কার কি সমস্যা আছে? বোঝা গেল ঠিক বললাম না ভুল বললাম? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যালো, বিভিন্ন করবেন কিন্তু কপি করবেন না। একটা জিনিস খেয়াল করবেন, উনি তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার কি ওষুধ দেয় সেটা ইম্পর্টেন্ট নয়, স্যার কেন দেয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবসময় এই কথাটা মনে রাখবেন। কেন দিলাম, এই যে যেমন আমি বিউটারিক অ্যাসিড কেন দেব, ফ্লুরিক অ্যাসিড কেন দেব, তার পিছনে একটা লজিক থাকে। বলেন আর কারোর কিছু প্রশ্ন থাকলে বলেন। মেহেদী ভাই কিছু বলেন। হ্যালো স্যার, আমার মানে হচ্ছে এই যে একটা ছোট মেয়ে আর কি, ওর বয়স 3 বছর। তো মানে ও যখন মানে মায়ের গর্ভে থাকে আর কি, ওর বয়স যখন 7 থেকে 8 মাস, তখন হঠাৎ করে ওর মায়ের প্রচন্ড মানে কাশি এবং শ্বাসকষ্ট টাইপের সিমটম শুরু হয়। পরবর্তীতে ওকে হচ্ছে মানে সিজার করতে হয় আর কি, প্রিমেসিওরি হয় এবং ওয়েট লেস হয়। বাট সে ভালো ছিল বা খাওয়া দাওয়া সব দিক থেকেই। কিন্তু তার বয়স যখন 3 মাস হয় তখন হঠাৎ করে নিউমোনিয়া দেখা দেয় এবং তাকে মানে হসপিটালাইজ করা হয় এবং সেখান থেকে হায়ার অ্যান্টিবায়োটিক বা দেওয়া হয় আর কি। আগে স্বাস্থ্য ভালো ছিল যখন 2-3 মাস বয়স ছিল, পরবর্তীতে তখন তারপরে মানে সে শুকাতে শুরু করে এবং অনেক মানে লেস ওয়েট হয়ে যায়
এবং পরবর্তীতে সাথে আরো টিকা দেওয়া হয়, যে বাইরে আমাদের দেশে যে টিকাগুলো দেওয়া হয়, সেই টিকা দেওয়ার পরে পরবর্তীতে ওর মানে দেখা দেয় হচ্ছে মানে আমাশয়, ঠিক আছে। আর ওর পায়খানার ক্যারেক্টারটা এমন ছিল যে ওটা কিছুক্ষণ রাখলে সেটা সবুজাভ কালচে হতো এবং ওটা আহ কোনো কাপড়ে লাগলে সেটা দাগ হয়ে যেত বা অনেকক্ষণ ধোয়ার পরে সেটা উঠতো আর কি। এবং এই আমাশয় এবং মানে ঠান্ডা লাগা মানে অল্টারনেট হতে থাকে আর কি। এবং তার স্বাস্থ্য মানে ওইভাবেই থাকে এবং এনিমিক টাইপের আর কি। সে আর কখনো ওইভাবে মানে সুস্থ রিসেন্টলি মনে করেন স্যার সাথে এই যে কৃমি যেটা বলে আর কি, মানে গুঁড়ো কৃমি বলে যেটা, এই ধরনের সমস্যা আছে। মানে সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান কান্নাকাটি করতেই থাকে আর কি, ঠিক আছে। মানে কোনো জ্বালাতন করতেই থাকে, ঠিক। আর ওই ওয়েটটা মানে তার বয়স 3 বছর হয় নাই, মানে অনেক হ্যাংলা পাতলা বা ওয়েট 8 কেজি 8.5 কেজি এরকমই রয়ে গেছে আর কি। তো ওকে ওর মানে খাওয়ার ইটা অল্টারনেটিং হতে থাকে আর কি। কখনো ডিম পছন্দ করে, কখনো দেখা গেলো নুন পাত থেকে তুলে নিল এরকম, আবার কখনো মিষ্টি জাতীয় খাবার খুবই মানে পছন্দ করে, এরকম অল্টারনেটিভ হতে থাকে সবসময় আর কি। আর মানে ক্যারেক্টারটা এরকম মানে বাড়াটা মানে দিনের বেলায় কান্নাকাটি করে বেশি এরকম, আর রাত্রে মানে সবসময় কান্নাকাটি করতেই থাকে। একটা কিছু বলা হলো মুখ মানে গুমড়া করে বসে থাকলো, আবার 10-12 মিনিট পর আবার স্বাভাবিক হয়ে গেল, এরকম মুড সুইং। কখনো খেতে পারতো না, বমি হতেই থাকতো আর কি। এবং চুলোর পিঠে বা উনুনের কাছে গেলে বাড়তো সবকিছুই আর কি। এবং তাকে ওই সময় তাকে হচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিতে হয়। ইনফেকশন দেখা দেয়, প্রস্রাবে ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন দেখা দেয়, এবং ওইভাবে মানে কেয়ারে থাকার পরবর্তীতে সে মানে জন্মায় আর কি। তো ওকে নেট্রামিউ দেওয়া হয়েছিল আর কি, এবং নর্মালি কিছু কিছু ওষুধ দেওয়া হয়েছে আর কি, কিন্তু কোনোভাবেই ডেভেলপড হয় না। আর রিসেন্টলি ওকে দেওয়া হয়েছে হচ্ছে এই যে সিনাতে অল্প ভালো আছে, কিন্তু ওইভাবে কাজ হয় নাই আর কি স্যার। আসলে মানে মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতে হয় আর কি। আপনি এখন কোন প্র্যাকটিস করছেন? আমার পড়া শেষ হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিস ওইভাবে করা হয় না। মানে টুকটাক প্র্যাকটিস বলতে পারেন আর কি। আমার ওইভাবে সরাসরি মানে খুব বেশি রোগী দেখার এক্সপিরিয়েন্স নাই আর কি। আপনারা এই কেসটা তো শুনলেন, এবার আপনি একটু বন্ধ করেন। জি স্যার। বলছি কেসটা তো সবাই শুনলেন, এবার কে কি একটুখানি বুঝলেন একটুখানি বলুন। সবাইকে এই প্রশ্নটা দিলাম। এটার কি স্যার স্যার অরিক বলছি স্যার, বলছি স্যার এটা স্যার থাইরয়েড কোনো ডিসঅর্ডারের জন্য হতে পারে, কারণ ওর ম্যালনিউট্রিশন হচ্ছে এবং মুড সুইং এর ব্যাপারটা থাইরয়েড কারণে হয় অনেক সময়। তারপরে তার কৃমির প্রাধান্য আছে, এইসব দিকে স্যার থাইরয়েডিজমের কথা স্যার মনে আসছে স্যার। থাইরয়েডিজম একটা ডিফেক্টিং অন্য, কিন্তু না এইভাবে ভাবলে হবে না। যেটা সমস্যা কি হোমিওপ্যাথি ডাক্তাররা খালি মেটেরিয়া পড়লে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেটেরিয়া পড়লেও মেটেরিয়া বোঝে না। মেটেরিয়া বুঝতে গেলে যত হোমিওপ্যাথিক ওয়ার্ল্ডের বড় বড় ডাক্তার সবাই কিন্তু সাবজেক্ট গুলোরে ভালো করে জানতো। মানে এটা আমার ইয়াতে বলছি, বেশি করে ওয়েস্ট বেঙ্গলে যত বড় বড় হোমিওপ্যাথ তারা এক একজন সব এমবিবিএস ফিজিশিয়ান ছিলেন। 2 নম্বর হচ্ছে আমরা যদি ঠিকঠাক না জানি, আজকে ধরুন উনার বাচ্চা, এবার উনার বাচ্চা যদি কোনো ডাক্তারের কাছে যায়,
পরামর্শ যদি না দিতে পারে ভেরি মুশকিল। আগে বুঝতে হবে আন্ডার ওয়েটটা কি রকম। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জেবল অফ সিমটমস হচ্ছে। ভালো করে বুঝুন, জন্ম বাচ্চা মার যখন অতটাই বমি করতে ছিল, এই ডিহাইড্রেশন বা ল্যাক অফ ভাইটাল ফ্লুইড এটারে আগে ধরতে হবে। সেই জায়গাতে ইফেক্ট। আর 2.5 কিলোর কমে যখন বাচ্চা হয় 2.5 কেজি, তাকে বলা হয় LBW, লো বার্থ ওয়েট বেবি। এল মানে লো, বি মানে বার্থ ওয়েট বেবি। ন্যাচারালি যেই বাচ্চা দুর্বল হবে সেই বাচ্চাই হচ্ছে রোগ সংক্রমণ হবে, যেটাকে বলে ইনফেকশন ডিজিজ। ইট ইজ দ্য ডায়রিয়া বা নিউমোনিয়া এক্সট্রেক্টরা। যেমন ভারতবর্ষে যত বাচ্চা মারা যায় বেশি করে হচ্ছে ভিলেজে, তার মেন হচ্ছে এবং হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। এই যে যত আমাদের আইডি হসপিটাল আছে কলকাতার, সব বাচ্চা যত মারা যায় সব এই দুটো রোগেই ভোগে। 3 নম্বর দাঁড়িয়ে আছে ব্যাট অফ ভ্যাকসিনেশন। এই 3টে জায়গা থেকে সিমটম গুলো কিন্তু উদয় হয়েছে। 3টে হচ্ছে স্টিগমা। এই 3টা স্টিগমাকে না নাড়াতে পারলে যতই আমি ওষুধ দিই কিচ্ছু কমবে না। একটা লেভেল অব্দি গিয়ে ওষুধ কমবে, তারপরে ওষুধ গিয়ে কমবে না। এই জন্য কেন্টের যে কেন্টে বলবো না, প্রেসক্রিপশন, সেখানে একটা লেখা আছে যে when the case comes to a standstill or the change of the plan of the treatment, এই চেঞ্জ করতে হবে। এটাও সত্য কথা, যখন আমার শরীরে একটা স্টিগমা থাকবে, যতই আমি ওয়েল সিলেক্টেড মেডিসিন দিই না কেন, একটা লেভেলে গিয়ে সেই ওষুধটা গিয়ে আর কাজ করে না। তখনই আমরা ব্যস্ত হয়ে পড়ি। ব্যাপারটা কি হলো, ওষুধের অ্যাকশন কি কারণে নষ্ট হচ্ছে? পেশেন্ট কি নষ্ট করছে, নাকি এমন একটা কিছু কভারিং হয়ে আছে আমার ওষুধ গিয়ে ভেদ করতে পারছে না? এই ক্ষেত্রে সবার আগে ধরতে হবে এই বাচ্চার সেটা হচ্ছে একটা নিউমোনিয়া ভুগেছে। আমরা যদি পাঠক রেপার্টরি করি, পাঠক রেপার্টরিতে একটা লেখা আছে নেভার ওয়েল সিন্স, তারপর থেকে আমি ভালো নেই। নেভার ওয়েল সিন্স আফটার দ্য নিউমোনিয়া, আমি নিউমোনিয়ার পর থেকে একদমই ভালো নেই। সেখানে একটাই মেডিসিন হচ্ছে ক্যালিকার্ড। এই যে ক্যালিকার্ড দিলে একটা পোর্শন অফ দি পেশেন্ট খুব ভালো হয়ে যাবে, কারণ ক্যালিকার্ড হচ্ছে হ্যানিম্যানিয়ান মত অনুযায়ী গ্রেট অ্যান্টিসোরিক ড্রাগ। এই যে কৃমির উপদ্রব বললো, কৃমি হচ্ছে টিউবাকুলার ম্যানিফেস্টেশন, সোরিক এবং সিভিলিটি। ক্যালিকার্ড দিলে তার 80% কমবে। ক্যালিকার্ড এবং হচ্ছে অ্যান্টিমটার্ড। এই অ্যান্টিমটার্ড হচ্ছে ব্যাড এফেক্ট অফ দি ব্যাড এফেক্ট কভার করবে, সেটা হচ্ছে এই ভ্যাকসিনেশন। তাহলে এই দুটো দিলে পেশেন্ট অনেক অনেক কভার করবে। আর পেশেন্টের যে ডায়রিয়া সিমটমসটা তখনকার ছিল, এখন আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে একদম টিপিক্যাল সিমটমস। ইট ইজ দ্য স্যানিকুলা। স্যানিকুলা মেডিসিনটা হচ্ছে হুইচ ইজ দ্য কম্বিনেশন অফ দ্য ভেরি ডিফারেন্ট টাইপ অফ দি মেডিসিন, যেমন সালফার, ন্যাট্টামিউর, ক্যালিগ্রুপ, এইগুলো মিক্সচারের সিমটমস অফ দ্য পাই স্যানিকুলা। স্যানিকুলার একটা ডায়রিয়াল লাইনটা আমি বলছে চেঞ্জেবল ইন দি ক্যারেক্টার অ্যান্ড দি কালার, like the scrum of the egg, frothy grass green turned green on the standing। রেখে দিলে পায়খানাটা হচ্ছে সবুজ হয়ে যায়। লাইক অফ দি স্ক্রাম অফ দি ফ্রগ অফ দি পন্ড, অর্থাৎ পুকুরের মধ্যে যে শ্যাওলাগুলি যেরকম হচ্ছে কালচে সবুজ হয়, ঠিক সেই রকম। আফটার ইটিং মাস্ট হারি ফ্রম দি টেবিল, অর্থাৎ খাইলেই তার পায়খানা বেগ পায়। তাহলে এই যে উনি যে ক্যারেক্টারটা বললো, স্যানিকুলার হচ্ছে ক্যারেক্টার। এবার বোঝা গেল? জি স্যার, আমি হচ্ছে ইন্ডিয়াতে জিতেশ শর্মা নামে একজন আছে, উনি অনেক সময় ইউটিউবেও লেকচার দেয় আর কি। ওনার একটা মানে গ্রুপ আছে, ওই গ্রুপে আমি পোস্ট করছিলাম। পরে উনি আমাকে হচ্ছে স্যানিকুলাই সাজেস্ট করছিল আর কি, কিন্তু পরে ওইটা দেওয়া হয় নাই। স্যানিকুলার একটা সুবিধাটা কি ছিল, এই যে বিভিন্ন ওষুধের সিমটমস একসঙ্গে হচ্ছে কভার আপ করে দেয় একটা মেডিসিনের মধ্যে। কিন্তু ওই যে বললাম যে কভার যতক্ষণ না পর্যন্ত আমি ক্যালিকার্ব দিয়ে না ওকে অ্যান্টি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চারে ভালো পাবে না। সিনাফিনা যাই দেন কিছু হবে না। জি স্যার, মানে কিছু একই অবস্থা হয়ে যায় আর কি। মেইন মানে ব্যাড ইফেক্ট অফ নিউমোনিয়া প্লাস ভ্যাকসিনেশন, মানে এই দুইটার পরের থেকেই পরবর্তীতে শুরু হয়ে হচ্ছে পায়খানার একটু স্টপ করুন বলছি। স্যানিকুলার যেরকম আপনি যেটা বললেন, ওখানে পরিষ্কার লেখা আছে হেড অ্যান্ড নেক অফ দ্য চিলড্রেন সোয়েট প্রফিউজলি ডিউরিং স্লিপ,
আচ্ছা, এটা দরকার নেই। দেখুন, হচ্ছে চাইল্ড, ইট ইজ আ হেডস্ট্রং অবস্টিনেটেড ক্রাইস্ট্রিক্স, এখানটাও ডাজ নট ওয়ান্ট টু দ্য টাচ, এইখানেও কিন্তু হচ্ছে আপনার কিছুটা ম্যারাজমাসের সিমটমস আমরা পাই এই এই স্যানিকুলার মধ্যে। মানে লাইনটা গেল কই? এই যে ইমাশিয়েশন প্রোগ্রেসিভ, দিন দিন খালি রোগাই হয়ে যাচ্ছে। চাইল্ড লুক ওল্ড অ্যান্ড ডার্টি, মানে বয়সের তুলনায় বেশি ছোট ছোট লাগছে, নোংরা, গ্রিজি অ্যান্ড ব্রাউনিশ। স্কিন অ্যাবাউট অফ দি নেক রিঙ্কল অ্যান্ড হ্যাং, মানে স্কিনের চামড়াগুলো যেমন ভাঁজ পড়ে যাচ্ছে বুড়ো মানুষের মধ্যে। চামড়া ভাঁজ তখনই পড়ে যখন আপনার সাবকিউটেনিয়াস ফ্যাট যখন কমে যায়, ঠিক আছে? এই তার মানে পেশেন্টের শরীরে কোনো ফ্যাটি পোর্শন নেই, অর্থাৎ এটাকে আমরা বলি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। পেশেন্টের মধ্যে কিন্তু হাই ডোজের প্রোটিনযুক্ত খাদ্য পাঠাতে হবে। এবার দেখুন, আপনি যা কমপ্লেন গুলো বললেন তার সঙ্গে কি কিছুটা মিল আছে না নেই? আপনি এবার বলুন। জি স্যার, মিল আছে। আরে বুঝবেন, এই যে বললাম, পড়ানো কিন্তু সোজা। জি একটু বন্ধ করুন। এই পড়ানোটা সোজা, কিন্তু কেসটাকে সাজাতে গেলে ব্রেনটাকে কিন্তু কম্পিউটারাইজ মতন করে রাখতে হবে, নাহলে কিন্তু কেস ধরতে পারবেন না। এই যে কেস টেকিং, এটা তো আপনি মুখে বললেন, আমি যদি ফ্রন্ট টু ফ্রন্ট কেসটা নিতাম, আমি সব সময় প্রাধান্য দিতাম হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডটা। কারণ চাইল্ড ট্রিটমেন্ট করতে গেলে, সাকসেস পেতে গেলে 75% হচ্ছে আপনার প্রেগনেন্সিটাই মোস্ট ইম্পর্টেন্ট, ওখান থেকেই হচ্ছে সমস্যাগুলো শুরু হয়। এবার আপনারা বলুন, কেসটার কারো স্যার, কিছু বুঝতে অসুবিধা হলে। স্যার, ওই প্রেগনেন্সি পিরিয়ড থেকে যদি ধরতেন, ওখানে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে স্যার, একটু বলুন। প্রেগনেন্সি দেখতে হবে মায়ের তার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন ছিল। এখন বাংলাদেশের অ্যাটমসফিয়ার তো আমি জানি না, সেখান থেকে স্বামী স্ত্রী- হ্যাঁ, না আমি বলছি না, আপনার কেসটা আমি বলছি না, আমি অ্যাজ ইউজুয়াল। কারণ একটা ডাক্তারকে যেই জায়গায় সে প্র্যাকটিস করে সেই জায়গা তাকে অ্যাটমসফিয়ারটা বুঝতে হবে। আজকে ধরুন আমার বাড়ি কলকাতা লাগোয়া, আরিফ মাজি স্যারের বাড়ি হচ্ছে গ্রামের দিকে, মানে বজবজের একটু ভিতরের দিকে। দুটো জায়গায় কিন্তু আর্থসামাজিক অবস্থা কিন্তু ডিফারেন্স, সোশিও ইকোনমিক ইট ইজ আ ডিফিকাল্ট। এই জন্য ডাক্তারদের খালি বই পড়তে হবে না, আমাদের একটা সাবজেক্ট পড়ানো হয়, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। আপনাকে চোখ কান বুঝে খেয়াল রাখতে হবে ওই অঞ্চলে মানুষের পেশা কি। আমি যেমন একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমি তাজ্জব বনে গেলাম। তাজ্জব মানে আমি একটু ওই যে একটু গ্রামের দিকে একটা প্র্যাকটিস করি শনি রবিবার। মা ফোন করে বলছে, মেয়েটাই তো দেখতে সুন্দর, আপনাদের কমিউনিটি মুসলিম কমিউনিটি। বলে কি বলবো ডাক্তারবাবু, আমার মেয়েটা হচ্ছে 1 প্যাকেট করে রোজ সিগারেট খায়। আমি তো জীবনও কেস টেকিং এর ক্ষেত্রে এই প্রশ্নটা আমি করতাম না, কারণ আমার আইডিয়াই নেই মেয়ে ওরকম সিগারেট খেতে পারে। বুঝতে পারলেন? এই হচ্ছে সিচুয়েশন। কোনখান থেকে কিভাবে কি তথ্য আসবে, সেখান থেকে কেসগুলো কিভাবে সাজাবো। আর 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম সিমটমস আমাদের বলে না, বেশি করে হচ্ছে মেন্টাল সিমটমস, ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমরা ব্যর্থ হই মেজরিটি পোর্শন। আমি যে বুদ্ধিগুলো করি, আগে ছোট ছোট ওষুধগুলো দিই, দিয়ে পেশেন্টের কিছু তো কমবেই, কমার পরে তারপরে পেশেন্টকে আমি স্ট্রাইক করি। হ্যাঁ, এবার আপনারা বলুন। সালাউদ্দিন ভাই বলেন কিছু। স্যার আমি তো একবার নতুন স্যার। স্যার আমাদের এখানে স্যার বর্তমানে একটা বেশি সমস্যা দেখা দিচ্ছে স্যার, ওই সবারই সারা দেশে চুলকানি স্যার, মানে এই শুকনা চুলকানি, কোনো রস পড়ে না। এই প্রায় সবারই স্যার এই অবস্থা সারা বাংলাদেশে। এখন অনেকেই বলছে যে এটা কি করোনা টিকা থেকে হইলো নাকি, মানে কি কারণে হইলো, মানে সবাই খুব অস্থির, সবাই চুলকানি নিয়ে স্যার। আমিও পারিবারিকভাবে আমার আত্মীয় স্বজন, তারা প্রতিবেশী সবারই স্যার এই চুলকানির সমস্যা, শুকনা চুলকানি স্যার। কিছু বুঝতে পারতেছি না স্যার বিষয়টা স্যার। কি
কি বলি বলেন তো, ভ্যাকসিনের সমস্যা হলে তো ইন্ডিয়াতেও যা ভ্যাকসিন, তো বাংলাদেশের ভ্যাকসিন ইন্ডিয়া থেকেও গেছে। আমি ধরুন সরকারি চাকরি করি বলি আমি অনেক আগে ভ্যাকসিন সরকারি তরফ থেকে ফ্রিতে, কিন্তু তাহলে তো আমাদেরও হতো বা আমার এই অঞ্চলে পাইনি। আপনি দেখুন আপনার অঞ্চলে কি একটা ডিফেক্ট ঘটছে, কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা কি একটা ঘটছে। আর চুলকুনি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেহেতু এটা সংক্রামক রোগ, একজনের থেকে আরেকজনে ঢুকছে। অ্যাকুট যদি চুলকুনি হয় সেটার মোডালিটি আপনি ধরুন, বুঝতে পারলেন? হ্যালো, জি জি স্যার, জি স্যার। মোডালিটি ধরুন, মোডালিটি না ধরতে পারলে আপনি চুলকুনি কমাতে পারবেন না। আর একটা কথা বলে দিই, এটা সবসময় যে মানে কমবে কোনো কথা নেই। যদি অ্যাকুট যদি কোনো স্কিন ডিজিজ দেখেন বা চুলকুনি যদি দেখেন, আপনারা স্পঞ্জিয়া মাদার টিংচার 2 ফোঁটা করে দিনে 2 বার 4-5 দিন 5-6 দিন খেতে দেবেন। টেম্পোরারি কিছুটা রিলিফ হবে যদি কোনো ওষুধ বাঁচতে না পারে। তারপরে আপনি যেই ওষুধটা ভালো পাবেন সেই বুঝে ওষুধ দেবেন। মোডালিটি ধরুন। আর সবচেয়ে ভালো হয় যে কারণটা কি হয়, কোনো কেমিক্যাল বা কোনো কিছু, এগুলো ক্ষেত্রে একটুখানি দেখুন, তাহলে একটু ভালো রেজাল্ট পাবেন। আর টেম্পোরারি কমাতে গেলে স্পঞ্জিয়া মাদার টিংচার 2 ফোঁটা করে দিনে 2 বার 5 দিনের মতো দিন, ভালোই রেজাল্ট পাবেন। স্যার অনেক ধন্যবাদ। এটা এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আমি বলছি। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে। এটা হচ্ছে আমি একটা পাকিস্তানি ডাক্তারের একজন আমি একটা লেখা পড়তেছিলাম, আমি পড়েই হচ্ছে মানে অসম্ভব হয়ে গেছি। এই আগের রবিবারই আমি ট্রেনে বসে বসে ফেসবুক দেখতে গিয়ে আমি বিভিন্ন রকম ডাক্তারের সঙ্গে সংযুক্ত, তো আমি কেসটা পড়তেছিলাম। দেখুন আমরা সবসময় এটা তো অর্গানলের কথা ভুল নয় কখনোই, যে আমরা ডিপ অ্যাক্টিং ওষুধ যারা সাধারণত ক্রনিক করে দেখবেন 10-12টা ওষুধের মধ্যে চলাফেরা করে। একটা স্কিন ডিজিজ পিকুলিয়ার ভাবে অ্যাস্টেরিয়া রুবেন্স দিয়ে কমালো, উনি কেসটা পুরোটাই দিল, উনিও মানে খুব কষ্ট হয়েছে কমাতে। উনি প্রথম মেডিসিন গ্রাফাইটিস দিয়েছিল, পরের মেডিসিন আরসাইড দিয়েছিল, পরের মেডিসিন অ্যাস্টেরিয়া রুবেন্স দিয়েছিল, তার পিছনে পুরো ব্যাখ্যা দিয়েছে, খুব ভালো লাগলো আমার। দেখুন আমি এতদিন পড়াশুনো করেছি, আমি কোনোদিন আমি মানে পড়িনি যে স্কিন ডিজিজের ক্ষেত্রে আমি অ্যাস্টেরিয়া রুবেন্স দেব। দেখুন সবার থেকে শেখার আছে, এটা মনে রাখবেন। উনি এত সুন্দরভাবে দিল যে কেন্ট রেপার্টরিতে সিঙ্গেল পার্টিকুলার সিমটমস এর উপরে উনি প্রেসক্রিপশন করে গেল। আমি হলে সত্যি সত্যি আমি অন্য ওষুধ দিতাম। যেমন কেসটা ছিল যে সিমেট্রিক্যাল 2 পায়ের মধ্যেই ছিল। এটা তো আমি আপনাদের অনেক জানেন যে আমার প্রেসক্রিপশনের ধরন, কিন্তু সত্যি সত্যি কেন্ট রেপার্টরিতে একটা লাইন ছিল, দেখবেন 1002 পাতার মধ্যে কেসটা লেখা আছে, ইরাপশন, ব্যাক অফ দ্য ফিট, ইচিং, একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যাস্টেরিয়া রুবেন্স। আমি বাড়িতে এসে রেপার্টরিটা খুললাম, হ্যাঁ লেখা আছে। আর ব্যাক অফ দ্য ফিট, ইচিং উইথ আলসার, একটাই মেডিসিন আছে, সেটা জিঙ্কামেট। ওই যে উনি একটা লাইন ধরে যে কমালো, এটা কিন্তু আমার চোখের দৃষ্টিশক্তি কিন্তু খুলে দিল। এই আর কিছুক্ষণ আগে একজন বললো না, এই জেদ খানের হচ্ছে ওই ফ্লুরিক অ্যাসিড শেখাটা, আমি ওই রকম বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে কেন দিল। আমি কিন্তু উনার কথা আমি বিশ্বাস করিনি যতক্ষণ না পর্যন্ত আমি কেন্ট রেপার্টরি বাড়িতে এসে আমি না খুলে দেখেছি। ওনার সাথে সাথে কিন্তু আমি আরেকটা মেডিসিন শিখে নিলাম, চুল করলে হচ্ছে আমি অ্যাস্টেরিয়া রুবেন্স দেবো, ওই কেসটাই যদি আলসার হতো সেক্ষেত্রে আমি জিঙ্কামেট লিকামেট দেবো। এবার আপনি ভাবুন যে অ্যাস্টেরিয়া রুবেন্স স্কিন ডিজিজের ক্ষেত্রে আসে, কেউ আমরা ভাবি না। অ্যাস্টেরিয়া রুবেন্স হচ্ছে স্টারফিশ, আর এই যে স্পঞ্জিয়া এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ। তাহলে এই দুটো কিন্তু এখন আমার মনে হয় যে স্কিন ডিজিজের পক্ষে সত্যি ভালো। আবার বলছি ইট ইজ ইলিগালি, এটা হয়তো অন্যান্য সিনিয়র স্যাররা থাকলে আমাকে কপ করে ধরবে কিভাবে এইভাবে প্রেসক্রিপশন করা যায় বা জুনিয়রদের মিসগাইড করি না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু একটা শর্ট অ্যাক্টিং মেডিসিন দিয়ে নালে পেশেন্ট দাঁড়াবে না।
বাংলাদেশে বললো যে হুমকি দিচ্ছে, মানে কি ডাক্তার না কমলে আমি ওইখানে গিয়ে মাটি পড়া দেবো, মানে মাটি লেপেল দিয়ে, মানে গ্রামার দিকে যে এরকম হয় যে হোমিওপ্যাথিক উপর ভরসা রাখতে পারে না। আমাদের কাছে অনেকে ভরসা রাখতে পারে না, অনেক সময় চলে যায়। বেশি করে গ্রামের দিকে আমরা দেখি যে খুব তাড়াতাড়ি না কমাতে পারলে পেশেন্ট আমাদের থেকে মলম টলম ওইসব কথাবার্তা বয়ে চলে, কিন্তু পেশেন্ট চাই ইনস্ট্যান্ট রিলিফ। এই জুনিয়রদের পক্ষে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ দেওয়া ভেরি ডিফিকাল্ট টাস্ক, কারণ জুনিয়রদের আমরা কেউ শেখাই না যে কোন ওষুধটা দিলে টেম্পোরারি একটু কমবে। বোঝাতে পারলাম? আপনাদের দিতে হবে কোনো কথা নেই, কিন্তু আমি একটা ওয়েটা আমি দেখিয়ে দিলাম। এবার ইয়াসিন আপনারা ভাই কেউ কিছু বলুন, কিছু ভুল বললে অতি অবশ্যই বলবেন। সবসময় যে আমি ঠিক বলবো কোনো কথা নেই। ইয়াসিন ভাই কিছু বলেন। আয়তুল্লাহ ওহি ভাই। স্যার এটা আমার আর একটা আইডি, ওটা দিয়ে লিংক ওপেন করছি। ও আচ্ছা, আপনার দুইটা। আচ্ছা, আর কি আছেন? আচ্ছা, কেউ যদি কিছু না বলেন আমি একটু স্যার আমার ওই আর একটু কথা বলতাম স্যার। স্যার যদি অনুমতি দেন, প্রশান্ত স্যার। হ্যাঁ বলেন না, আজকে তো ওপেন, কিছু নেই। আচ্ছা স্যার, এই দুইটা কেস আমার বাসায় আর কি। আমার ওই যে বামস, আমার ছোট ছেলে বয়স 8 বছর, আর মামস ছিল কয়েকদিন আগে ডান পাশে। মানে আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স। হ্যালো MUMPS মামস। জি স্যার মামস। আচ্ছা ওকে। আচ্ছা, মানে আমি জাস্ট শেয়ার করি মানে কি ভুল হলো আর কি হলো, এটা আপনি একটু ই করবেন। মামস হওয়ার পরে তার প্রথম যখন তার জ্বর চলে আসলো, আমি ফার্স্ট তাকে দিলাম বেলেডোনা 30 দিলাম, 30 বেলেডোনা 30 দিয়ে তার চিকিৎসা শুরু করলাম। তো এরপর পরের দিন আরো ফোলা বেড়ে গেল। সেকেন্ড ওষুধ হলো আমার যেহেতু ডান পাশে ছিল, মার্ক প্রোটো আয়ট 30 ছিল, আর সাথে ফেরাম ফসকেলিবিউর বাইকুমিকটা দেওয়া ছিল। এই মোটামুটি এটাতেই তার মানে পুরোটা ঠিক হয়ে গেছে। এরপরে মাঝখানে শেষের দিকে আমাদের স্থানীয় একজন ডাক্তার, উনি মাঝখানে হঠাৎ ফাইটুলাক্কা দিলেন তাকে, বোধহয় 201 ডোজ। তো ফাইটুলাক্কা দেওয়ার পরে তার বেশ আমরা অ্যাগ্রাভেশন দেখলাম, এক রাত খুব কান্নাকাটি করছে। তো পরে আবার আমরা ফাইটুলাক্কা অফ করে দিয়ে আবার নতুন করে বেলেডোনা এবং বেলেডোনা দেওয়া হয়েছে। আর শেষে বোধহয় ওই প্যারোটিডিনাম একটা আছে নোসর, প্যারোটিডিনাম আমাদের ওই যে অরিবদা গিফট করছিলেন আমাকে, ওই প্যারোটিডিনামটা তাকে দেওয়া হয়েছে মাঝে মাঝে কয়েকটা। এবং বাচ্চা এখন পুরোপুরি সুস্থ। এবং শেষ লাস্ট ওষুধটা দেওয়া হয়েছিল তাকে সালফার, একদম শেষে সালফার দেওয়া হয়েছিল, এখন পুরোপুরি সুস্থ আর কি। এখন ওই আমাদের জানার বিষয়টা যে এরকম মামসের কেসগুলো আসবে, আমরা যে আমি তো নতুন এবং চিকিৎসা করলাম, এটা আসলে কিভাবে চিকিৎসা করলে আরো ভালো। ধন্যবাদ স্যার। আপনার ট্রিটমেন্টটা কিরকম হয়েছে বলুন তো? কাঁচা হাতে রেলগাড়ি চালানোর মতন হয়েছে, মানে ওষুধগুলি দিয়েছেন ভাগ্যক্রমে কমে গেছে। ওষুধ সিলেকশনটা প্রমিনেন্ট করতে হবে, আর ওষুধ এত ঘন ঘন চেঞ্জিং করতে যাবেন না। বোঝাতে পারলাম? এক নম্বর প্রশ্ন, আপনি রেপার্টারিটা প্রথমেই একটা পাঠক রেপার্টারি কিনে নেবেন। মামস দেখলেন বেলেডোনাতেই সরে মানে ভালো হয়ে যাওয়ার কথা ছিল আংশিকটা। আপনি এই যে আপনি যে ফেরামফস আর ক্যালিমিউর দিলেন, এতে বলুন তো ঠিক করলেন না ভুল করলেন বলেন? এটা তো আমরা পেলিয়েশন হিসেবে, মানে যেহেতু হোমিও না, পাশাপাশি আমরা আমাদের লোকাল প্র্যাকটিস এরকম আছে আর কি, যে আমরা এটা খুব বেশি ইউজ হয়। কত পোটেন্সি দিয়েছিলেন? 6x। আচ্ছা, হোমিও না আপনি কেন বললেন? মানে এটা তো বাইকুমিকটা আলাদা, হোমিওর মতোই কিন্তু আলাদা ব্রাঞ্চ তো আলাদা। আমাদের পটেন্সির সাথে তো আর কনফ্লিক্ট করার কথা না, আমরা যত ঠিক আছি। না আমি সেই কিছু বলছি না, আরে বাবা বায়োকেমিক বলে কিছু আছে? টোটালটাই তো হোমিওপ্যাথিক। হোমিওপ্যাথিকে কয়টা স্কেল? এই যে ডেসিসিমাল স্কেলের আবিষ্কারকর্তার নাম আমি ভুলে গেছি,
কিন্তু হেরিং সাহেব সুসলার ডেসিসিমাল স্যার, স্কেল খুব সুসলার। না, সুসলার তো বায়োকেম, ওইটা আলাদা ব্যাপার। আমি একটু খণ্ডটা বলে দিই। মানে ব্যাপারটা কি হয়, কেউ এত ওষুধ ক্যারি করতে না পারলে, এত মনে না রাখতে পারলে শর্টকাটে ওইটুখানি করে। আপনাকে 2x 3x 12x 30x এটা কি ওষুধ দিতে কি আপনাকে কেউ বারণ করেছে, নাকি আপনার ফার্মাসিতে নেই? বলুন তো একবারে, আছে কি না নেই? ফার্মাসিতে নেই স্যার। কে বলে নেই? আমার ডেসিসিমাল স্কেল আছে না? জি স্যার, আছে, অবশ্যই আছে, পাওয়া যায়, অ্যাভেলেবেল। কে বললো ওটা বায়োকেমিক? এক নম্বর। পরের আচ্ছা ঠিক আছে, এটা টোটালটা আপনাদের যে বলে টোটালটাই ভুল বলে। আপনি 3x 4x 8x দিলে আপনি কিছু অন্যায় করে না, ভালোই করে। এখন আপনি ফেরামফস এবং ক্যালিমিউর, ফেরামফস হচ্ছে ফার্স্ট স্টেজের ইনফ্লামেশন, যখন আপনার মামস হচ্ছিল প্রথম স্টেজই ছিল। ফেরামফস 3x নেবেন এবং ক্যালিমিউর 3x নেবেন, 6x নেবেন না, 3x নেবেন, আর একটু গরম জলে করে খেতে দেবেন। তাহলে কি হয়, অ্যাকিউট ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের ইনফ্লামেশন কিন্তু টোটালটাই কমপ্লিট করবে। এটা সবসময় মাথায় রাখবেন। এই দুটো মেডিসিন দিলে ইনফ্লামেটরি ডিজিজ গুলো খুব বেশি অগ্রসর হতে পারে না। এই প্রসঙ্গে একটা বলে দিই, আপনাদের বাচ্চা যখন দেখবেন নাক দিয়ে জল বেরোচ্ছে, হাঁচি দিচ্ছে, গাটা গরম গরম লাগছে, সেই ক্ষেত্রে চোখ কান বুঝে প্রথমেই হচ্ছে ফেরামফস 3x আর ক্যালিমিউর 3x দেবেন। তাতে দেখবেন 10টা কেসের মধ্যে হচ্ছে আপনার 5-6টা কেস অনবরত আপনার কমবে, কোনো কেস টেকিং এর দরকারই নেই। অ্যাকিউট ডিজিজের ডেফিনেশনে কি আছে, প্রথম স্টেজে কমাতে পারলে আর পরবর্তী স্টেজে অগ্রসর হয় না। এবং অতি অবশ্যই বেলেডোনাটা ঠিক ছিল, যদি বেলেডোনার সিমটমস থাকে রেপার্টরিতে করে দেখবেন যে ডান দিকে না বাম দিকে, আমি ভুলে গেছি, আমার কাছে রেপার্টরিটা নেই, ডান দিকে সম্ভবত স্যার, ডান ডান মামস, দিকে। সাধারণত ডান মামসে ক্যালিমিউরিয়া আছে। এক নম্বর। 2 নম্বর, আপনি হচ্ছে মার্ক পোটো আয়োড দিয়েছিলেন, কারণ এটা আপনি হচ্ছে ওই স্টিরিওটাইপ শুনে মুখস্থ রাখা, ডান দিকে পোটো আয়োড, বাম দিকে মার্ক বিন আয়োড। ব্যাপারটা কি হয়, ওটাও গ্ল্যান্ডের উপর এফেক্টেড করে, কিন্তু তার সঙ্গে তো মাক্সল গ্রুপের কিছু হচ্ছে সিমটমস তো আপনাকে ক্যারি করতে হবে। আপনি তো একদম মানে অন্ধের মতন দিয়ে গেলেন। ওইটা হচ্ছে কি হয়, একটু ক্রনিকের দিকে যখন যায়, মানে আপনি সব ওষুধই দিয়েছেন, মানে একদম খিচুড়ির মতন করে ফেলেছেন, একটা ওষুধেরও অ্যাকশন কমপ্লিট করতে পারেননি। 2 নম্বর, প্যারোটিডিনাম আমরা তখনই ইউজ করি যখন একটা কেস কমতে গিয়েও কমে না, ফুল কিওর হয় না, অথবা মাম যেন না হয়, তার জন্য আমরা প্যারোটিডিনাম ইউজ করি। রিসেন্ট আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখেছি, আমাদের এখানে মামসের কেস ফেস খুব কম পাই, সচরাচর হয়ও না, কারণ ভ্যাকসিন দেওয়া থাকে, আর খুব কম পাই। আমার বাচ্চাটাই হচ্ছিল, আমি এই ওষুধটা কোনোদিন ইউজ করিনি, আমার কিনে রাখা ছিল জ্যাবোডেন্ডি 6 রিপিটেড ডোজ দিলাম, 2 দিনের মধ্যে মামস ফুল কভার হয়ে বসে আছে। দেবেন বড়িকে আপনি যখন পড়বেন জ্যাবোডেন্ডি, আমি একটা লাইন পড়ছি, দেখি খুঁজে পাই নাকি, দাঁড়ান 1 মিনিট ধরুন। হ্যাঁ, এই জ্যাবোডেন্ডিতে দেখুন, এতেও দেখুন যে আপনি যখন বড়ি পড়বেন, যে প্রথম যে ইন্ট্রোডাকশন থাকে তার লাস্ট লাইন লেখা আছে, এ ভ্যালুয়েবল রেমেডি ইন দ্য লিমিটিং দ্য ডিউরেশন অফ দ্য মামস, এ ভ্যালুয়েবল রেমেডি ইন দ্য লিমিটিং দ্য ডিউরেশন অফ দ্য মামস। মামসের যে কর্মকাণ্ড, এই যে 10 দিন 12 দিন যে ভুগবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ভালো হয়ে যায়। বোঝাতে পারলাম? জি স্যার। অনেক ওষুধ আছে এখন রেপার্টরি যদি আপনি খোলেন, মামসের ক্ষেত্রে রাস্টক্সও আছে, ক্যালিমিউরও আছে, আরেকটা জায়গা হার্ডেনিং হয়ে মনে থাকে, যেমন হচ্ছে মামসটা হয়েছে কিন্তু ফোলাটা কমছে না, ক্রনিক সোয়েলিং হয়ে আছে, সেই রুব্রিক্সের আমার হয়তো রেপার্টরিটা দেখতে হবে, এরকম প্রচুর আমাদের ওষুধ আছে। কিন্তু যেটা আপনার কমে গেছে বলে আপনার সাইড এফেক্ট হয়নি, যদি সাইড এফেক্ট হতো, ছেলে হলে অন্ডকোষে ব্যথা হতো, মেয়ে হলে ব্রেস্টের ব্যথা হতো, অথবা ছেলে হলে হচ্ছে তার পেট ব্যথা হতো, বা মেয়ে হলে তার ব্রেনে এফেক্টেড করতো। যেহেতু কেসটা ভালোভাবে কমে গেছে বলে তার সাইড এফেক্ট আসছেনি, সেই ক্ষেত্রে আপনার কার্বোভেজ,
সেই ক্ষেত্রে আপনার পালসেটিলা ভালো ওষুধ দেবেন, লেখা আছে মেটাস্টাসিস অফ দ্য মামস, কার্বোভেজ এবং পালসেটিলা। বুঝতে পারলেন? জি স্যার, জি আর স্যার। ওই যে এত ঘন ঘন ওষুধ দেবেন না, পিএল দিতে শুরু করবেন, বেশি ঘন ঘন ওষুধ দিলে সমস্যা। আচ্ছা স্যার, এই কেসটায় ওই স্যার ওই যেহেতু বেলেডোন ওই মার্কপোটোয়েডের পরে যখন ফাইটোলাক্কা দিল তখন জিনিসটা বেড়ে গেল, তো এর সাথে কি কোনো ইনিমিক্যাল মানে কন্ডিশন কিছু আছে স্যার? হ্যাঁ, ইনিমিক্যাল হতে পারে, একটা ওষুধ অ্যাকশন করতে গিয়ে আরেকটা গিয়ে মানে গুতোগুতি লাগিয়ে দিল, এটা তো উচিত নয়। একটু আগে বললাম না যে একটা লিমিটেশন, যেহেতু উনি দিয়েছে ওই ডাক্তারের পছন্দ হয়নি, যে উনি কিছু জানে না, এটা আমাদের হোমিওপ্যাথি ডাক্তারিতে বড় সমস্যা। আমরা কোনো ডাক্তারকে আমরা মানে রেসপেক্ট দিই না, যে ওই ডাক্তার কি সবসময় ভুল ওষুধ দেবে, কোনো কথা যে ঠিক ওষুধ দিতে পারে না? তাহলে অর্গানন বই কি সেটা লেখা আছে? দেখি না কয়টা দিন, যদি যেহেতু অ্যাকুট কন্ডিশন, পরের দিনটা খেয়াল করি না যে কি কন্ডিশন দেখা যায়। একটা পিএল দিলাম, তারপরে যদি না কমে পরের দিন আমার সঙ্গে দেখা করবে, এখানে তো অর্গাননে পরিষ্কার ভাবে লেখাই আছে। সমস্যা হয় কি যে রুগী পেলেই খালি ওষুধ দিতে ইচ্ছা করে। এতে কি হয়, যে কেসটা ধরুন 3 দিনে কমতো সেই কেসটা 6-7 দিনে গিয়ে চলে যায়। স্যার ওই এটা একটুখানি স্যার বুঝিয়ে দেন স্যার। মামসের সাথে ওই যেটা যদি এটার ব্যাড এফেক্ট হতো তাহলে টেস্টিস বা মেয়েদের পেটে যে ব্যথাটা হয় এটা কেন হয় স্যার, এটা যদি একটু বুঝিয়ে দিন। এটা সিম্পল জিনিস। মামস কি? হোয়াট ইজ মামস? হোয়াট ইজ মামস? স্যার মামস গ্ল্যান্ডের ওয়েল বলুন কেউ। বলুন স্যার কেউ। মামস প্যারোটিড গ্ল্যান্ডের স্যার ইনফ্লামেশন। স্যার এটা মানে কন্টেজিয়াস ভাইরাস ইনফেকশন আর কি। কমনলি যায়, জ্বর থাকে, ক্লান্তি বোধ, ক্ষুধা মন্দা, মাথা যন্ত্রণা, এগুলো দেখা দেয় আর কি। এবং অনেক সময় ভ্যাকসিন দিয়ে ওটা কমানো হয় আর কি, যেটা বলা হয় এমএমআর ভ্যাকসিন আর কি। প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশন যেটা। আর মেটাস্টিটিস হচ্ছে যদি মানে ওই জায়গাটার থেকে সরে অন্য কোথাও অ্যাটাক করে, পুরো না সেরে যে আর কি, হতে পারে সেটা টেস্টিকল অথবা ব্রেস্ট অথবা ব্রেন্টের কোষগুলা আর কি। এটা হয় আর কি, দেখা যায় আর কি, যেটা অনেক ক্ষতিকর। সবারটাই ঠিক আছে, পরীক্ষার খাতায় পাশ করার জন্য ঠিক আছে, প্র্যাকটিক্যালের জন্য ঠিক নেই। বুঝতে পারলেন কি বললাম? সব ঠিকই বলেছেন, তবুও পুরো ক্লিনিক্যাল ফিচার্স বলেননি। যাটুকু বুঝেছেন, বই পড়া মুখস্থ ব্রেনে করেছেন বা যাই করেছেন, প্র্যাকটিসে গিয়ে লবডঙ্ক হবে। সিম্পল ভাবে ভাবেন, একটা জিনিস বলেছি যে পড়াশোনার কোনো দাম নেই যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্যারোটিড গ্ল্যান্ড, হোয়াট ইজ প্যারোটিড গ্ল্যান্ড? এবার প্যারোটিড বাদ দিন, সিম্পল ইট ইজ আ গ্ল্যান্ড। গ্ল্যান্ডের একটা ইনফেকশন হয়েছে, সেই গ্ল্যান্ডের ইনফেকশন মেটাস্টাসিস হয়ে আরেকটা গ্ল্যান্ডে গেছে, এইটাই তো বাংলা কথা, তাই না? ওইটা তো প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষা সম্পূর্ণ ঠিক বলেছেন। তাহলে ব্রেস্ট একটা গ্ল্যান্ড নয়, মেমারি গ্ল্যান্ড নয়, টেস্টিস একটা টেস্টিকুলার গ্ল্যান্ড নয়, তাহলে এই থিঙ্কিং গুলো আসছে না কেন? তার মানে এটাকে বলা হচ্ছে লিম্ফয়েডের মাধ্যমে হচ্ছে ইনফেকশন গুলো স্প্রেড করে যাচ্ছে। তাহলে আমাকে যখন দেখতে হবে গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট, আমার কি ওষুধ আছে, সেই ওষুধগুলোকে আমি হচ্ছে প্রেসক্রিপশন করব। এবার মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, এটা লিম্ফ গ্ল্যান্ড দিয়ে ওটাকে স্প্রেড করে। আগে কি বলেছি? আচ্ছা, এইবার সব বোঝা আপনি গেল। যা বলেছেন পরীক্ষার খাতা লেখার জন্য ঠিক আছে, প্র্যাকটিসের লবলঙ্কা হবে। 1 মিনিটের মধ্যে প্র্যাকটিস অফ মেডিসিন বুঝতে হবে, 1 মিনিটের মধ্যে মেটেরিয়াল সিলেকশন করতে হবে।
আর 1 মিনিটের মধ্যে আস্তে আস্তে পেশেন্টের পিঠে চাপ দিয়ে বলতে হবে, যান, আপনার সম্পূর্ণ সমস্যা কমে যাবে। এবার বুঝতে পারলেন? রেপার্টারিতে যখন করবেন মেটাস্টেসিস খুঁজবেন বা গ্ল্যান্ডুলার এফেকশন বলে কি আছে, কেন্ট রেপার্টারিতে ঢুকে যাবেন, ইট ইজ দ্য গ্ল্যান্ড, ইট ইজ দ্য হার্ডনেস। ওই জন্য তো আপনারা প্র্যাকটিসে গিয়ে পারেন না, আর প্র্যাকটিস আপনাদের কেউ শেখাবেও না কোনোদিন। স্যার একটা কেস আমি স্যার একটু বলবো। হ্যাঁ, এইটাই লাস্ট কেস। আচ্ছা ঠিক আছে স্যার, বলছিলাম পেশেন্ট বেশিক্ষণ ধরে দর্জির কাজ করে, তো সুতরাং ওকে পা ঝুলিয়ে কাজ করতে হয়। যখনই পা ঝুলিয়ে কাজ করে তার পা দুটো ফুলে যায়, প্রায় 1-1.5 ঘন্টা কাজ করার পর পা ফুলে যায়। আর তার সাথে আছে তার কি বলবো, মানে কোমরের যন্ত্রণা এবং হাঁটু, আর ওর যদি কোনো দড়ি দিয়ে বা গামছা দিয়ে পা দুটোকে বেঁধে রাখে, যখন খোলা না থাকে তখন তার পেনটা কমে যায়। স্যার শোনা গেছে? হ্যাঁ, শুনেছি, আমি দেখছি। হ্যাঁ, আপনার কেসটা সিম্পল হচ্ছে ম্যাকফসের কেস। পরিষ্কার সিমটমস হচ্ছে ম্যাকফস। স্যার এতে কি স্যার পায়ের যে সোয়েলিংটা, পা ঝুলিয়ে বসলে যেটা হয়, এটাও কমে যাবে? তো হবে, হ্যাঁ, দীর্ঘক্ষণ ধরে হচ্ছে সিম্পল। স্যার আচ্ছা, বুঝতে পারলেন? আর ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। সিম্পল ম্যাকফস দিন, সিম্পল কমে যাবে। ওকে স্যার। স্যার একটা ওই যে সম্পর্ক একটা প্রশ্ন, যে তাহলে আমরা ওই যে যখন ইউজ করব তখন কি হোমিও দিব না, এরকম যে শুধু হ্যাঁ, ওর দরকার নেই, যে কোনো একটা, সব ওষুধই ভালো কাজ করে। জি স্যার। ঠিক আছে, সব ওষুধ ভালো কাজ করে। দুটো ওষুধ ওই যে পোটেন্সিটা শিখিয়ে দিলাম না, ওই দুটো দিয়ে দেবেন, আপনি মিরাকুলাস রেজাল্ট পাবেন, মিরাকুলাস রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ স্যার। দেখুন, আমি একটা কেন্ট রেপার্টারিতে দেখছি 1405 পাতা, দেখুন সোয়েলিং লেখা আছে। সোয়েলিং মানে ফুলে উঠেছে, সোয়েলিং অফ দি গ্ল্যান্ড পরিষ্কার আছে। আফটার দ্য স্কারলেট ফিভার, এই মামস, স্কারলেট ফিভার যদিও মামসকে বলতে পারবো না, এই যে গ্ল্যান্ড সোয়েলিং, তার আন্ডারে সাব রুব্রিক্সে লেখা আছে ইট ইজ ইনফ্লামেটরি। এই রুব্রিক্সটারে ধরতে হবে, সোয়েলিং, গ্ল্যান্ড, ইনফ্লামেটরি, এইভাবে ওষুধগুলো আসবে। বুঝতে পারলেন? তার মধ্যে একটা হার্ডও একটা রুব্রিক্স আছে। এই প্র্যাকটিসটাও এইভাবে করে একটুখানি ঝামেলা করে আগাতে হবে। প্র্যাকটিস মানে তো একটু ঝামেলার ব্যাপার। আচ্ছা, আমরা যে কোনো মামসের শুরুতে কি জ্যাবোরেন্টি 6 দিতে পারি তাহলে? হ্যাঁ, যে কোনো। আচ্ছা, আপনারা আপনাদের দেশে কি দেয়, কানের মধ্যে একটা পর্দার মতন একটা চেপটিয়ে দেয়, দেয় কি? আমাদের এইখানে দেয় না স্যার, আমাদের এলাকায় না। আচ্ছা, ওইটা হচ্ছে বেলেডোনা থাকে। ও আচ্ছা, ওখানে বেলেডোনা থাকে, আমাদের এই দেশে দেয়। ঠিক আছে, তাহলে স্যার এই যে রিপার্টরির কথা বললেন, রিপার্টরি হচ্ছে কেন্ট এবং পাঠক রেপার্টরিটা বেশি গুরুত্বপূর্ণ।
অ্যাকিউট করতে গেলে পাঠক লাগে, আর রেপার্টরিতে খুব দক্ষ হতে হবে। ঠিক আছে, সবাই চলে যাচ্ছে, তাহলে কি চলে যাব? স্যার তাহলে নেক্সট ডে তাহলে কিসের ওপর হবে স্যার একটু যদি পরে বলতেন। আবার পরে বলবো ওখানে। সবার কেমন ঠিক আছে লাগলো? স্যার, তাহলে হ্যাঁ একটু সবাই মতামত দিন একটু। হ্যাঁ, না, সবাই অনেক একটু মতামত। অনেক ভালো হয়েছে স্যার, অনেক ভালো লেগেছে স্যার। আসলে আমরা তো নতুন প্র্যাকটিস করি, আমাদের তো থিওরিটিক্যাল নলেজটা দিয়ে আমরা চলি, আর তো কিছু উপায় নাই আমাদের স্যার, ভুল হয়। তা আপনারা যদি স্যার মাঝে মাঝে আমাদের একটু ভুলগুলো ধরাই দেন, আমরা স্যার ঠিকভাবে শিখতে পারবো স্যার, এটাই অনুরোধ স্যার। স্যারদের শেখানো উচিত, বলছি সব স্যারদেরই শেখানো উচিত, নাহলে তো আপনারা পারবেন কি করে? এই যে ধরুন আমি এই প্র্যাকটিসের আইডিয়া গুলো দিয়ে দিলাম, এগুলো কে দেবে? মানে সবাই মানে লেকচার বা মেডিসিন পড়ানো বা এগুলার দিকে ফোকাস দেয় বা এগুলাই করে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি যে ইমপ্লিমেন্ট ক্লিনিক্যালি এটা আসলে খুবই কমই শেখায় আর কি সবাই। স্যার খুবই ভালো লাগলো আজকে। স্যার মানে বোরিক বা অন্যান্য ম্যাথমেটিক্যাতে খুব এক্সপার্ট সেটা বুঝতে পারলাম আর কি স্যার, লাইন বাই লাইন মুখস্থ আছে আর কি। স্যার আমাদের মানে মূলত আমি তো জানি আর কি আপনাদের দেশে মানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আর কি মানে আপনাদের বিএসএমএস বা অন্যান্য কোর্স গুলাতে যে পাশের ক্ষেত্রে বা যাই বলেন না কেন সেটা হচ্ছে অ্যালেন্সকি এবং বোরিক, এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্য, কিন্তু যারা ভালো প্রেসক্রাইবার তারা সব বই পড়ে। আপনি যখন সব বই পড়বেন না, তখন দেখবেন প্র্যাকটিস করতে সময় লাগবে। এই যে ধরুন আমি আজকে কি পড়াবো সেটা কি আপনারা বলে দিয়েছেন? আপনারা এক একটা করে প্রশ্ন করছেন, আমি কিন্তু এক এক করে উত্তর দিয়ে যাচ্ছি। এই ক্লাস কিন্তু সবচেয়ে কঠিন। অ্যানালাইসিস খুব ডিফিকাল্ট এগুলো। আমার কাছে হয়তো যদি থাকতেন, আমি রুগী দেখে দেখে বলে দিতাম যে এই পেশেন্টের রুগী এই ওষুধ দেবো। আমরা যখন প্র্যাকটিস করি আরো কঠিন রুগী দেখি, যখন ক্রনিক কেস গুলো দেখি খুবই কঠিন, তাও আমরা 10 মিনিটের মধ্যে মেডিসিন সিলেকশন করে চলে যাই। স্যার মোটামুটি ইভ্যালুয়েশন অফ সিমটমটা স্যার আমাদের একটু স্যার শেখাতে হবে স্যার। হ্যাঁ, ইভলিউশন অফ সিম্পটম না জানলে কোনোদিন ডাক্তার হতে পারবে না। স্যার এইটা নিয়ে স্যার নেক্সট দিন এইটা নিয়ে স্যার যদি একটুখানি বলেন। আমাদের একটা সুবিধা হয় কি, আমরা বিভিন্ন বিষয় জানি, তো আমরা কেসটাকে ধরতে আমাদের খুব তাড়াতাড়ি হয়। কি আলোচনা করবো বলে আর সবাই অ্যালেন্স, বোরিক, তারপরে ক্লার্ক, এগুলোকে খুব ভালো করে পড়তে হবে। ফ্যারিংটন, তারপরে তো বড় বড় বই আছে। অ্যাকচুয়ালি আমাদের পড়ানোর স্টাইলে ভুল। আমি বাংলাদেশে জানি না, আমাদের এখানকার যে পড়ানোর স্টাইল টোটালটাই ভুল, কোনো প্র্যাকটিক্যালের উপরে। স্যার সত্যি বলতে আজকে প্রথম ক্লাস বলে অনেকেই লিঙ্কিং দেওয়া হয়নি, হ্যাঁ এরপরে অনেকেই থাকবে। চৌবে না কি ডুবে যেন। হ্যাঁ চৌবে পাপুদা মাইকটা অন করে কথা বলো স্যারের সাথে। স্যারের ক্লাসটা খুব ভালো লাগলো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপনার বক্তব্যগুলো খুব ভালো লাগলো, আর যেভাবে আপনি টপিক আলোচনা করলেন খুব ভালো লাগলো। আচ্ছা, আমার ওই কেসটা যেটা দিয়েছিলাম আপনাকে, ওই ল্যাকেসিস আর ক্যালেন্ডুলা যেটা দেয়া হলো,
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোন টেকটা জানেন একটু বলুন। ওই যেটা পায়ের ছবি, একটা নোকের ছবি পাঠিয়েছিলাম আপনাকে, হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই ছবিটা যেটা আপনি ওই ল্যাটিসিস আর ক্যালিকুলা পোটেন্সি থাকিয়ে বলেছিলেন খেতে দিতে, তো ল্যাটিসিস দেওয়ার পরেও এখনো পুজ আসছে স্যার। আর মানে ব্যথা যেটা ছিল আগের থেকে একটু ব্যথাটা কম আছে, তাহলেও এখনো পুরোপুরি রিকভারি হয়নি। হ্যাঁ ওই ওষুধই থাকবে, আর চেঞ্জ করবেন না, ওটাই রিপিট হয়ে চলে আসবে। তারপরে আর সিমটম গুলো তুলে রাখুন, আচ্ছা তারপরে আরেকটা মেডিসিন বলে দেবো, কিন্তু এখনো কোনো ওষুধ দেবেন না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো, একটু আমাদের একটু এইভাবে বুঝিয়ে দিলে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে। আর উনি চলে গেছে, কি অরুণ না কি একজন নাম ছিল? প্রদীপ কুমার চৌবে। না না, আরেকজনের যে নাম ছিল অরুণ, কি দেখলাম চলে গেছে। হ্যাঁ অরুণদা মনে হয় বেরিয়ে গেছে। ওর এমনি একটু নেটের খুব সমস্যা হয়, কারণ মেদিনীপুরে থাকে তো, ওখানে আচ্ছা। নেটটা ঠিকঠাক ধরে না আর কি। হুম। হুম। আর ফাতেমা ম্যাম কেমন লাগলো? ফাতেমা ম্যাম লাগলো? গৌতম ম্যাডাম যদি থাকেন কথা বলেন। পাপুদা তুমি সুইচটা এটা অফ করো, স্পিকারটা অফ করে দাও। আমার দুটো খুলে গেল, ঠিক আছে। হ্যাঁ আপনার দুটো খুলছে। ফতেমা ম্যাডাম যদি থাকেন আপনি ক্লাস সম্বন্ধে কিছু বলুন। সাহেবদা আর কেউ আছে? না আর বোধহয় তো আজকে এখানে রাখা যেতে পারে কি। তবে ক্লাস আমার যেটা মনে হয় ক্লাস অনেক সুন্দর হয়েছে। স্যার যদি আমাদের মাঝে মাঝে একটু সময় দেন, স্যারের ব্যস্ততার মধ্য থেকে সবাই খুব উপকৃত হবে আশা করি। স্যার কি বেরিয়ে গেলেন নাকি? স্যারও বেরিয়ে গেছে। আচ্ছা আর এই কিছু জন আছে আমাদের আছে, সব ক্লাসে ঢোকে ক্লাস করে তো, নাকি এমনি অনলাইন চালিয়ে রেখে দেয় বুঝতে পারি না। এই 11টা বেজে গেছে তো হয়তো। আচ্ছা আজকে এই যে আমার ওয়াইফও ক্লাস করলো আজকে, আমরা 2 আইডি খুলে বসছিলাম। এই যে আমি এখন আমার ওয়াইফেরটা দিয়ে আমি আছি, আমারটা আমার ওয়াইফ বেরিয়ে গেছে, আমার ওয়াইফেরটা আছে। ওই তো এবার ডিএইচএমএস ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার। যাক ভালো হয়েছে। আজকে আয়াতুল্লাহ দা কিছু বললেন না তো? এটা ওই যে আমাদের সালাউদ্দিন ভাই, উনি হোস্ট হয়েছে তো, একজন 2 আইডি টেকনিক্যাল কারণে 2 আইডি ইউজ। আচ্ছা ওই জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। আর তাহলে এবারে তাহলে সামনের সপ্তাহ তাহলে এগুলো দিয়ে দেন। ওই লিঙ্কটিং যারা ক্লাস করতে চায় সিরিয়াস ভাবে তাদেরকে অ্যাড করে নেন, এইভাবে শুক্রবার করে ক্লাস হোক। হ্যাঁ, তাহলে যদি ওই বিষয় স্যার ঠিক করে দেয় বল, আর ওপেন বললে তো আমরা এই করে প্রচার করে দিতে পারি, অন্যান্য গ্রুপে দিয়ে দিতে পারি যে সবাই তাহলে ঢুকবে। আর যদি বলেন যে লিমিটেড থাকবে, এটা তো আপনি বললেন যে স্যার বলবে আসলে মানে এটা কি বড় হবে নাকি এরকম ছোটই থাকবে? এটা স্যারকে যে একবার জিজ্ঞাসা করে নিচ্ছি, নিয়ে তাহলে সেই অনুযায়ী ছোটই থাক, কারণ আমরা কিছুজন শিখি, কারণ অনেক মাথা ঢুকলে অনেক মুশকিল। মানে বিশ্বস্ত যারা শিখতে চায় তারা ঢুকুক, অন্য গ্রুপে দিতে চাইছি না এই মুহূর্তে। আচ্ছা থাক, সমস্যা আমাদের মধ্যে কথা হোক। মেহেদী ভাই কি বলে? মেহেদী ভাই আছেন?
সালাউদ্দিন ভাই কি মত? স্যার আপনারা সবাই আলোচনা করে যে সিদ্ধান্ত নেবেন স্যার, এটা ভালো হবে স্যার। আর আরিফ মাঝি স্যার উনি তো স্যারের সাথে যেহেতু ওখানে আছেন, উনি স্যারের আরিফ মাঝি স্যারের মন মেজাজ সম্পর্কে ভালো জানেন। স্যার যেভাবে সন্তুষ্ট থাকবেন, ভালো মনে করবেন, সেভাবে করলেই ভালো হবে। মানে স্যারের প্র্যাকটিক্যালটা আমরা অনেক দেখছি, তো এটা ভালো, প্র্যাকটিক্যাল এগুলা অনেক ভালো স্যার। আসলে স্যার কি করেন, উনি মানে প্যাথোলজিটাও এর সাথে, যেমন ওই মুখের ব্যাপারটা, প্যাথোলজিটা কি হলো, ফাঙ্গাস একটা ইনফেকশন থেকে হতে পারে, যে ডিস্ট্রাকশনটা, সেগুলো মাথায় রাখা দরকার আর কি। এই জিনিসগুলোই খুব দরকার আর কি। এইগুলো তো আর বইয়ে পাওয়া যায় না। অরিফদা, হ্যাঁ বলেন বলেন। এই যে ফেরাম ফসকেলিমির ইউজ করতেছি, স্যার তো দিল আজকে একদম ধরে, এখন কি করার বলে? আমি তো ধরেন যে কোনো রোগী আসলে ফেরাম ফসকেলিমির দিয়ে দিই সাথে, বেলেডোনা ব্রাইনিয়া বলে কোনো কথা নাই, সাথে ফেরাম ফসকেলিমির দিয়ে দিই, রেজাল্টটা খুব ভালো পাই। স্যার তো বললো যে কোনো একটা দিতে। না না, স্যার তো বললো ফেরাম্পস ক্যালিমিউট 3x। ওই তো স্যার বলে এটা দিলে আর হোমিও আর দেওয়া দরকার নাই। যেমন আমি যেটা করি, বেলেডোনা দিল ফেরাম ফসকেলিমির সাথে দেই, একোনাইট দিল, রাস্ট্রক দিল ফেরাম ফসকেলিমির সাথে দেই। স্যার তো বলছে যে কোনো একটা দেয়, তাই বলতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিয়ে দেখা যেতে পারে, কেননা কারণ প্রথম অবস্থার ফার্স্ট লাইন ইনফরমেশনে কিন্তু এটা কমে যাবে যখন, তাহলে আর দ্বিতীয় আসবেই না। খারাপ না, এটা খুবই ভালো। মানে জ্বর ধরাচ্ছে, নাকটা একটু সরসর করছে দিন, তো আমি ওই বলেছিলাম না 3x, বায়োকেমিক 3xটা ভালো কাজ। না এই যে যেমন ধরেন মামসের ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা, আমার যেটা মূল প্রশ্ন যেটা ছিল, যে আমি যেভাবে ট্রিটমেন্ট করলাম, এটা স্ট্যান্ডার্ড আসলে কি হওয়া উচিত, মানে মূল বিষয়টা, কথা তো অনেক উঠে আসছে। যেমন স্যারের কথায় যেটা বোঝা গেল যে শুধু বেলেডোনা দিলেই সাফিসিয়েন্ট ছিল, আর কিছু না দিলেও চলতো। হ্যাঁ, কিন্তু মাঝখানে আমি ধরেন ফেরাম ফসকেলিমির সাথে দিছি, প্যারোটিডিনাম দিছি, আবার মার্কপ্রোটোয়েড ইউজ করছি। মানে তাহলে কি আমরা নেক্সট ডে কি এগুলো বাদ দিয়ে করবো, তাই বলতেছি। হ্যাঁ হ্যালো, জি জি, হ্যালো, হ্যাঁ বলেন প্রদীপ দা, বলেন। বলছি অরিফদাকে বলছি আজকে এখন আমি রাখছি, ঠিক আছে? হ্যাঁ রাখো রাখো, হ্যালো। তুমি বেরিয়ে যাও, হ্যাঁ বেরিয়ে যাও, তুমি বেরো, পরের দিন কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেটা হচ্ছে বেলেডোনা মনে হয় আপনি যে লো পোটেন্সি দিয়েছেন, ওটা যদি হাই পোটেন্সি হতো, ওটি মনে হয় কাজটা কভার হয়ে যেত। এটাই এবার যদি, এটা আমার মনে হচ্ছে ফাইটোলকাটা এইখানে মধ্যিখানে গন্ডগোল করেছে। ফাইটোলকাটার কোনো জায়গাই ছিল না এই জায়গাতে। বুঝতে পারছি। না যেমন আমাদের একজন আছে, সে নাকি বামসে বেলেডোনা টেনেম দিয়ে শুরু করে, বেলেডোনা টেনেম দেয়, এবং এটাতেই নাকি সে বললো যে তার নাকি অন্য কোনো ওষুধ লাগেই। হ্যাঁ, এটা যত হাই পোটেন্সি দেবেন ততই খারাপ হবে না, ভালো হবে। তো প্যারাটিডিনামের ব্যাপারটা হচ্ছে, যাদের হয়নি, বাড়িতে এরকম বাচ্চা আছে, তাদের একটা করে ডোজ দেওয়া থাকলে কি হবে, মানে এটা হবে না আর কি, তাদের আর অ্যাটাকটা করবে না আর কি মানুষটা। তাহলে প্যারাটিডিনামের ইউজটা তাহলে তো ক্ষেত্রটা তো হইলো না আমাদের, কিভাবে হবে বলেন? স্যার যেটা বললো যে, বলেন স্যার তো যেটা মানে বোঝাতে চেষ্টা করলো, প্যারাটিডিনাম হচ্ছে অনেকটা ওই যে আমাদের মায়াজমেটিক ব্লকেজের মতো, যে ওষুধ দিচ্ছি ভালো হয় না, আটকে গেল, তখন প্যারাটিডিনামে একটা ডোজ দিলাম। কিন্তু আমরা তো রুটিন দেই শুরুতেই, তাই বলতেছি। না, আসলে ব্যাপারটা হচ্ছে, আমি ক্লিনিক্যালি দিয়ে দেখেছি, আমার মামসের পেশেন্ট গুলো অনেক পেয়েছে। এবার এখন যে জ্বর হচ্ছে, তার মানে এই সিজনটা, আমি এত বছর, এই 5-6 বছরের মধ্যে এই সিজনটায় আমি দেখেছি মামসের পেশেন্ট খুব বেশি পেয়েছি। মানে এটাকে মানে আপনার ওই প্যারাটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনই এখানে মানে প্রকট ভাবে ছিল। তো সুতরাং এখানে আমি প্যারাটিডিনাম ওই মাঝে মধ্যে 2-1টা করে ডোজ দিতে দেখেছি। এটা কিন্তু আর অন্য কোন আর মেডিসিনের দরকার পড়ে না। হয়তো বেলেডোনা চলেছে, তার সাথে হয়তো এটা দিয়েছি, আর কিছু দরকার পড়ে।
এটাই মানে আর আরেকটা যেটা নতুন পেলাম জ্যাভোরেন্ডি 6, এটা আমি নিজেও পড়ছি, আমার বোরিকে তার জন্য আর আসলে ইউজটা করা হয় না। এখন তাহলে মনে হচ্ছে যে আমরা ফার্স্ট স্টেজে জ্যাভোরেন্ডিও দিতে পারি নাকি ভেলোডনের আগে, একদম 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 জ্যাবরানি দিয়ে দেখা যেতে পারে। তাই না? আরে জ্যাবরানি দুদিন খাক না, দুদিন না কমলে তারপরে বেলে আসা যেতেই পারে। না এটা কিভাবে বুঝলাম আমি বলি আপনারে, আমার বাচ্চারা ধরে এবার হইলো মামস, তার কিন্তু মুখ ফুলে গেছে কিন্তু বেলের কোনো লক্ষণ ছিল না। জ্যাবরানিটা দেওয়া যেতেই পারে। না ঠিক আছে, প্রশান্ত স্যারকে এরকম ধরে আমাদের ওই ইভ্যালুয়েশন অফ সিমটমটা একটু শিখতে হবে। আর এই ব্যাপারগুলো দেখি সামনে শুক্রবার তাহলে ওই ইভ্যালুয়েশনটা নিয়ে স্যারকে কথা বলতে বলবো। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আলোচনা হোক। স্যার আর তাহলে এমনি কাছাকাছি স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার তাহলে আমাদের ক্লাস কি শুধু শুক্রবারই হবে স্যার? শুক্রবারই স্যার বললেন বৃহস্পতি আর শুক্র এই দুটো দিন স্যার ফ্রি থাকেন বললেন একটু। এখন অরিকদা আমি যেটা বুঝলাম, এখন স্যাররা তো কষ্ট হ্যাঁ, করে বলেন। ক্লাস নেয়, আমার মনে হয় যে মানে অংশগ্রহণের এই বেশি থাকলে স্যাররা খুশি হবে, মানে কম থাকলে আমাদের জন্য হ্যাঁ, লাভ, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু বেশি হলে স্যার খুশি ঠিক আছে, থাকবে। অসুবিধা নেই। আপনি অন্য মানে বাইরের গ্রুপগুলোতে এখন দিতে বারণ করছি এই কারণের জন্য, হ্যাঁ গ্রুপ শেয়ার দিলে এই মুহূর্তে স্যারের থেকে তাহলে একটুখানি পারমিশন নিয়ে নিতে হবে তাহলে। না বাইরে দিব না, আমরা বাইরে দিব না। আমার কথা হচ্ছে যে আপনার পরিচিত যারা আছে আপনি ঢুকাই দেন, আমাদের পরিচিত যারা আছে আমরাও ঢুকাই দিই। সে তো বললাম আপনাকে ঢুকিয়ে দিতে, মানে আজকের হ্যাঁ। পর থেকে ঢুকিয়ে দেবেন, এই প্রথম দিন শুরু হলো হ্যাঁ, এবার হ্যাঁ। ঢুকিয়ে দেবেন। আমি অন্যান্য গ্রুপগুলোতে আর দিতে চাইছি না এই মুহূর্তে, স্যারকে জেনে তারপরে এ করে ঠিক নিয়ে আছে। এবারে 40 50 60 জন 70 জন হোক না, অসুবিধা তো কিছু নেই। হুম। মানে এইভাবে চলুক। আর আমার মনে হয় আপনি একটু চিন্তা করেন যে মানে স্যারের ক্লাসটা, স্যার তো সব দিকেই করতে পারেন, ধরেন আমাদেরই কিছু বিষয় ঠিক করতে হবে, আমাদেরই কিছু বিষয় ঠিক করতে হবে, যে যেমন ধরেন স্যার আজকে মানে এরপরে আসবে, মানে কি কি বিষয় আমরা যদি ধরেন 3টা 4টা ছোট ছোট বিষয় ঠিক করে স্যারকে বলে দিই যে স্যার আমরা এই কয়টা বিষয়ের আপনার কাছে রাখতে, অথবা আমরা নিজেরা প্রস্তুত থাকলাম, স্যার আসলে আমরা পরপর হয়তো আমরা এই বিষয়গুলো বললাম যে স্যার মাপস নিয়ে বলেন, বা টনসিল নিয়ে একটু বলেন, আপনার অভিজ্ঞতা বলেন, মানে ছোট ছোট মানে একদম জিস্ট বললে এটা কথাটাও খুব সংক্ষিপ্ত হয়, শিখাটাও ভালো। তাহলে আপনি করুন ওই ব্যাপারগুলো একটু ঠিক করেন, কোনো অসুবিধা নেই, আপনি ঠিক করেন এইটা, আমি স্যারকে জানিয়ে দেবো। আগামীটা তো হবে তাই না, ওই আপনার ইভালুয়েশন অফ সিম্পটম, এটাই এটা হোক। আপনি একটু এটাই। মনে করাই দিয়ে আছে। এটা স্যার অনেকদিন ধরেই স্যার বলেছে এটা দেখাবে বা শেখাবে একটু, এটাই তাহলে থাকতে বলেছে। আর আপনি যাকে যাকে লিঙ্ক দেবার দিয়ে দেন, ঠিক আছে, আর আমি স্যারের সাথে কথা বলে নেবো। আর তাহলে স্যারের ডেটও নিয়ে নিন যে আগামী শুক্রবার বা স্যার ক্লাস দিবে কি। হ্যাঁ হ্যাঁ, আমি ডেট নিয়ে নেবো, কালকে আমি স্যারের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে বেরিয়ে যাই।